না, পারচেজ কমিটিতে তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করেছি, আমাদের গম, এলএনজি, সার, এইগুলো তো আমাদের জিনিসগুলোর ধারাবাহিকতা। স্পেশাল কিছু আছে পুলিশের জন্য সিলেটের রাজাবাজার যেটা বিল্ডিং, আর আমাদের সিভিল এভিয়েশন একটা প্রজেক্ট, কক্সবাজার প্রজেক্টটাকে বাড়ানো একটা আন্তর্জাতিক প্রজেক্ট। না না, মহেশখালী আর কক্সবাজার প্রজেক্ট যেটা ডিমান্ড আছে, কক্সবাজার উন্নয়ন বোর্ড ওটার আন্ডারে যেটা আছে ওটাকে এসে করার জন্য, এইগুলো কয়েকটা। অতএব এটা মিক্সড আর কি, আপনার কিছু পূর্ত কাজ আর বেজার একটা কাজ ছিল, ছোটোখাটো, বেশি না। ওদের সব মিলে মোটামুটি। আচ্ছা, এখন যুক্তরাষ্ট্রের মধ্যে সংক্ষেপ অলরেডি আপনারা অনেক কাভার করেছেন, আমি দেখেছি, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্যটা, এটা বড় টিম গেছে, কারণ হলো এটা সাধারণত এই মিটিংয়ে খুব বড় ডিসিশন কিন্তু আমরা গিয়েছি, কারণ আমাদের কতগুলো নেগোসিয়েশনের ব্যাপার ছিল। এটা সার্বিকভাবে আমি যেটা বলবো, ওদের ধারণা খালি আমার অর্থ আনতে গেছে, এটা কিন্তু না ঠিক। আমরা ডেফিনেটলি আইএমএফের যে নেগোসিয়েশনটা চলছিল দুইটা ট্রান্সে, ওটাকে কন্টিনিউ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, তাদের সাথে এসে করার জন্য গেছি। সাথে সাথে আমাদের যে সার্বিকভাবে এটা সাকসেসফুল, কারণ আমি তো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এআইআইবি, অডিশনাল মাইগ্রেশন, তা সবচেয়ে একটা বড় একটা মিটিং হচ্ছে ইউএসের কমার্স অফ ইন্ডাস্ট্রি, একটা বিশাল একটা বিল্ডিং আছে, ওখানে 70 থেকে 80 জন ইউএসের যত সব ব্যবসায়ীরা সবাই দেখে। আর সরকারের, ইউএস গভর্নমেন্টের এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। কারণ আমি দেখলাম আইওএমের যে ডিজি শুধু আমার সাথে আর দুইজনের কথা বলেছে, সে জেনেভা থেকে উনি গেছেন। আর তাদের মিটিংটা এত সিরিয়াস ছিল, সাধারণত অনেক সময় সাইডলাইন মিটিং হয়ে গিয়ে দেখা করে বসেন, এক কাপ চা খান, চলে যান। যেমন আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো, উনি এত সিরিয়াস। এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা, মানে ওরা প্রিপারেশন নিয়ে আসছে কী কী সাবজেক্ট। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার চিঠি লিখেছেন ট্রাম্পকে, সেটা এসছেন সেক্রেটারি অফ স্টেট বলতে, চিফ অ্যাডভাইজার লেটারটা তো আসছে, যদি অ্যাওয়ার অফ বাংলাদেশ। তবে এই দিক দিয়ে আমি মনে করি এটা কোনো সাকসেসফুল। রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমি একটা আর্টিকেল দেখলাম, জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের পেছনে ঘোরাচ্ছে, মিনিস্টাররা সবাই যাচ্ছে ইউএস প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে, কারণ দে আর মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফকে তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে। অতএব সেই দিক দিয়ে ভালো হয়েছে। আর অর্থের সংস্থান যেটা আমরা 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন, $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন, এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজি আল সুলতান, উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছা করব। আর আইএফসির সাথে আমাদের কথা হচ্ছে ভেরি সাকসেসফুল। আইএফসির অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে, এবং আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট $500 মিলিয়ন ফর দ্য প্রাইভেট সেক্টর। আইএফসি কিন্তু প্রাইভেট, সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিক আছে, কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল। আর আইএমএফেরটা শেষ করি, যে আইএমএফের দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে। এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে।
অর্থাৎ ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো ওই ওই ওদের কৃষ্ণা শ্রীনা বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে, ডেইলি স্টার আসছে, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে, যারা রিসেন্টলি একনেকে যে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের পাইপলাইনে আছে, এডিবির পাইপলাইনে আছে। তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে AIIB-তে $1 বিলিয়ন চেয়েছি। NDB নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটার থেকে আমরা সেটা যায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন, প্রজেক্ট অর্থায়নের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF-এর সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট সাপোর্ট যদি আমরা IMF-এর ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা বাজেট আমরা নিজেদের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। এই হলো আমাদের শর্তগুলো। মেইন শর্তটা সবগুলি আমাদের সাথে আমরা যেটা বলেছি NBR সেপারেশনটা, ওরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল, যে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ এই যে মেজর পলিসি টুল, মনিটারি পলিসি, এটা একবার ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না। অলরেডি দের যে স্টেবল 120-22 টাকা আছে। হ্যাঁ, একটু ফ্রি মার্কেটে ক্রলিং পেয়ে গেছে, একটা ব্যান্ডের মধ্যে আছে, বলে ব্যান্ড ট্যান্ড কিছু থাকবে না। আমরা বলছি না, সেটা আমরা এখন করতে চাই না। তবু আমরা আর্গু করেছি যদি তোমরা যে এই ব্যান্ডটা ছেড়ে দিতে পারো, আমরা স্টেবিলাইজেশন ফান্ড বলছি $1 বিলিয়ন দেবে। ওরা আলটিমেটলি 500 মিলিয়নের মতো রাজি হয়েছে, দেবে। তবুও আমি চিন্তা ভাবনা করে বলছি যে উইল কন্টিনিউ, আমরা এখানে ফাইনাল কিছু বলবো না। আরেকটা জিনিস হলো কি, যে আমরা যদি এটা হঠাৎ করে ফার্নিচার মার্কেটটাকে টালমাটাল হবে, পিক যেটা বলি, পিকে যদি অনেক দিন থাকে, অনেক সময় পিক আবার নেমে আসে, এটা ঠিক আছে, কিন্তু পিক ট্রাফ এইবারে কী জানি বলে একদম এইসব মতো হয়। এই ফ্লাকচুয়েশন ইজ ভলিটিলিটি যেটা বলি আমরা, এইটাতে কোনোই ভালো না। তো ভলিটিলিটি হলে তো দেশের ব্যবসায়ীরা, বিদেশের ইনভেস্টর, কারণ যখন ইনভেস্ট করে একটা যে কোনো লোক, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা দেখে ফোরকাস্ট করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ভ্যালু। ওরা থাইল্যান্ডে ইনভেস্ট করবে না ব্রাজিলে করবে না ইন্দোনেশিয়া করবে না বাংলাদেশে করবে, এগুলো দেখে। অতএব এইটা আমরা এই সিগন্যালটা রং হিসেবে আমরা সিগন্যাল দিতে চাই না। সেকেন্ড হলো, প্রাইভেট ইনভেস্টর মনে করবে যে এই যে IMF থেকে ভিক্ষা করে জোর এসে করে টাকা নিয়ে আসছে, ইট উইল নট গিভ এ গুড মেসেজ টু দেম। প্রাইভেট হিসেবে তো বলে যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল, এই যে আমি কথা বললাম USA-তে, এই যে আপনার মেট লাইভ, মাস্টার কার্ড, এনার্জি কোম্পানি, শেভরন, ওরা বলছে তোমরা এখানে মোটামুটি স্টেবল আছো, সো আর উইলিং টু ইনভেস্ট। যেটা আমি বললাম যে IFC-র প্রেসিডেন্টের পরে আমরা $500 মিলিয়ন পর্যন্ত প্রাইভেট সেক্টরে দেবো। বিগ একটা গ্যারান্টি দেবে, যে মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল গ্যারেন্টি এজেন্সি। অতএব সব মিলে কিন্তু আপনাদের কোনো দুঃখ করার কোনো কারণ নেই। আমি সকাল 8টার সময় মিটিং হয়েছে, ভোর 6টার সময় নাচ থেকে দৌড়াতে হয়েছে। আমার জন্য ডিফিকাল্ট ছিল, বয়স হয়েছে তো, তবু আই হ্যাড টু বিয়ার। আর এত মিটিং সাধারণত অন্য কোনো ডেলিগেটস করে না। বেশিরভাগ মিটিংগুলোতে সিনিয়র লেভেলে আমি DMD বা ভাইস প্রেসিডেন্টের সাথে মিটিং করে 8 ঘন্টা। তো সারাদিন ফাইন্যান্স সেক্রেটারি, ERD সেক্রেটারি, এনবিআর সারাদিন মিটিং করতে হবে, কারণ টাস্ক ম্যানেজাররা তারা তো খুঁটিনাটিতে প্রত্যেকটা ইস্যুতে যায়, ট্যাক্স কত বাড়বে, ওটাতে কেন বাড়ছে, জাস্টিফিকেশন দাও, র্যাশনাল কত, কেন। অতএব এগুলো করে করে আমাদের যেই কটা দিন গেছে আমরা, আমি তো কোথাও হোটেল আর ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর IFC ছাড়া আর ওই যে সে ছাড়া তো আর কোথাও যেতে পারি না। বলা হয় যে কোনো কারণে যদি IMF গেট করে বা এই কর্মসূচি চালিয়ে না নিতে পারে, সেক্ষেত্রে আদার এজেন্সিগুলো অসুস্থ হয়ে যায়। না, সেটা একটা ইস্যু আছে কি, IMF-এরটা ব্যাপারে বিষয়টা বাজেট সাপোর্ট, আপনার ওখানে 2 রকম। বাজেট সাপোর্টের ব্যাপারে একটু কষা সব। বাজেট সাপোর্ট একটা জিনিস অল্প 4-5 বছরের মধ্যে ফেরত দিতে হয়, কিন্তু বাজেট সাপোর্টের প্রকল্প 20 বছর না। তো উই হ্যাভ টু বি কেয়ারফুল। IMF যদি দিলেই আমরা টাকা দেবো, ওটা তো দিয়েছে তো। পাকিস্তানে দেখেন $7 বিলিয়ন দিয়েছে, 280 টাকা উঠে গেছে। আর্জেন্টিনাতে কত দিয়েছে জানেন? $20 বিলিয়ন দিয়েছে, $42 বিলিয়ন ওদের ঋণ। তারপরে আর ওরা জীবনে শোধ করতে পারে কিনা জানি না। আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না। আমার যদি এই যে যদি ঋণ নিতে থাকে বা যদি ফ্লেক্সিবল এক্সচেঞ্জে যদি টাকার না কমে যায়, আমার যেখানে $3 বিলিয়ন
শোধ করার পরে $5 বিলিয়ন হবে তো ওটা, যদি ভ্যালুয়েশন করি ইন টার্মস অফ ডলার, তাই না? তখন আমার 180 টাকা 60 টাকা করে ডলার কিনতে হবে। এইগুলো আমরা চিন্তা ভাবনা করছি। সারাদিনকে ওখানে বসে বসে কি একটু পর কফি টফি খেয়েছে, এর বেশি তো খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া পরে ওরা দিয়েছে যা, বাট উই হ্যাড টু আর্গিউ। এবং সব জায়গায় আমি তো IMF ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করলাম। উইদাউট মানি কে বলছে? মানি আছে তো, কিসের মানি নাই? না না, IMF এর টাকা কি টাকা না, সেটা আপনি যেটা বলছেন যে আমরা তো একটা হার্ড ডিসিশন নেব প্রোগ্রামে থাকবো কি না থাকবো। না না, এটা আমরা নেব। ওরা তো ওদের চাকরি বাকরি আছে তো। ইন্দোনেশিয়া টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের স্ট্রং স্ট্যান্ড নিছে, অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে। আমরা যদি না নিয়ে দেখবেন ওখানে কয়েকজনের চাকরি যায়, সেটা যাবে কেন যায় না? হ্যাঁ, কোনটা? ও না, সেটার ব্যাপারে না, ইউ আর রাইট, এটা ভালো প্রশ্ন করেছেন। আসলে কিন্তু ওটি আমাদের কনসার্ন। আমি বললাম অন্য দেশের মিনিস্টাররা তো দৌড়াচ্ছে ওদের পেছনে। IMF ওয়ার্ল্ড ব্যাংক কত 1.2 বিলিয়ন দেবে, আর আমার তো এখানে বিলিয়ন ডলার। এই যে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট $125 বিলিয়ন, ওদের তো মাথা খারাপ হয়ে গেছে। আমরা আলাপ করেছি কীভাবে কমাবো। সুতার তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা। ওরা ভিতরে ওরা লং টার্ম কন্ট্রাক্ট করে না কেন। তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে। তোমার এখানে জাহাজ যাওয়া মানে সিঙ্গাপুর থেকে যাওয়া অনেক ডিফিট। তবু ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রনিক গুডস, জেনারেটার, এগুলো। আর একটা জিনিস ওরা, আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছি আমরা, জানেন মাতার বাড়িতে একটা করবো। ওরা বলছে LNG টার্মিনাল করো না কেন? ইস্টার্ন রিফাইনারির মডার্নাইজেশনের কথা বলছে। ইস্টার্ন রিফাইনারি তো পুরোনোরা তো BMR করতে হবে, আর একটা নতুন ইউনিট। ওরা দে আর ইন্টারেস্টেড, ওরা বেশিরভাগ প্রাইভেট সেক্টর থেকে। অতএব অনেক। আর তাছাড়া আপনার এই যে ইসেতে যাওয়া মাস্টার কার্ড, ভিসা, শেভরন, ওরা তো ওদের পক্ষ থেকে বলেছে ওরা কি সেগুলো তো সার্বিকভাবে। কিন্তু ওই যে এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না। তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো, তো আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো। DPC হয়ে গেলে একটাকে অলরেডি, তারপর একটাকে যাবে, তারপর আপনার ইসে করবো। আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক মিটিং কিছুদিন পরে হবে সে আলজেরিয়াতে, সেখানে কিছু ইসে হবে। তারপর আমি ADBর মিটিংয়ে যাবো, ADB অলরেডি লাইন আপ করা আছে। তবে অন্য অন্য এজেন্সি বাজেট সাপোর্ট দেওয়ার আগে বা সাপোর্ট দেওয়ার আগে সেটা একটু দেখে যে IMF বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিদের ডিউ ডিলিজেন্সটা ওরা করে, অন্যদের ওই এক্সপার্টাইজ ওরা করার কথা ওরা। কারণ ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখে, ট্রেড ব্যালেন্স দেখে, ব্যাংকিং সেক্টর দেখে, তো সেটা ওরা তো বলে স্যাটিসফ্যাক্টরি, কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা, তাও একটা স্টিকিং পয়েন্টে। থ্যাংক ইউ। NBS সেপারেশন তো অত্যাধিক জারি হবে, সেপারেশন হয়ে গেছে ক্যাবিনেটে। কোথায় আপনারা কোথায় আছেন? ক্যাবিনেট সই হয়ে গেছে, চিফ অ্যাডভাইজার সই করে ফেলছে, সামারি আমি পেয়েছি। এখন ইমপ্লিমেন্টেশনটা একটা চ্যালেঞ্জ। এখন এটা ঠিক করি না, এখন এটা বলবো না আমি। জনবল নিয়োগ কিভাবে হবে, কে যাবে, পলিসি ডিপার্টমেন্টে কী ধরনের লোক থাকবে, এগুলো সব অধ্যাদেশে আছে। এটা মোটামুটি এখন দেখা যাবে, দুইটা ভাগ হন না আগে। হবে সব আছে। শোনেন না, দুইটা আলাদা হবে। অ্যাডমিন ক্যাডার কি দুইটা সোজাসুজি, একটা রাজস্ব নীতি বিভাগ আর রাজস্ব ব্যবস্থা বিভাগ। সেটা বলতে পারবো না, দুইটা সচিব থাকবে, আর কোথেকে আসবে, কে হবে সেটা বলবো। কোনটা? না, যুক্তরাষ্ট্রে যে 90 দিন করেছে, আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি। আমরা বলেছি না কী কী জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি। তারপরে ইভেন আপনার যে লেবার মিনিস্ট্রির সাথে কথা হয়েছে, লেবার স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে, GSPটা আমরা করতে পারি কিনা, এগুলো কিন্তু আমরা কথা বলেছি। আর 90 দিনের পরে যে আমরা এনকারেজ করেছি, তোমাদের কাছ থেকে আমরা LNG নিতে পারি, তোমাদের কাছ থেকে আমরা এই যে ইলেকট্রনিক গুডস এগুলো আমরা নিতে পারি। অতএব আর আমাদের
এই যে সেটা কত 6.2 অনলি, তাই না, $6.2 বিলিয়ন। ওটা তো আমার 2 মাসের রেমিটেন্স মাত্র। অতএব সব মিলে, তবে এটা ঠিক যে আমাদেরকে ইসে করতে হবে। আরেকটা স্ট্র্যাটেজি আমি বলেছি ওই কমার্সের সাথে, যে আমাদের স্ট্র্যাটেজি হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটারি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। কারণ আফটার ইউএস গভর্নমেন্ট সে যাই করুক, আমরা বলি না খারাপ করে, এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে, যে চায়নাতে এক কথা বলে দিচ্ছে এই আমাদের, এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোশিয়েট করতে। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছুটা রাজি, এটা না করলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনোদিন পারে না। ট্রেড নেগোসিয়েশন কিন্তু ভেরি ডিফিকাল্ট জিনিস, মানে যে কোনো নেগোসিয়েশন আপনার বুঝতে পারবেন, যদি নেগোসিয়েশন টেবিলে বসেন বুঝতে পারেন, ওদিকে ওরা বসে আমরা এদিকে বসি, তাহলে কীরকম কথাবার্তা হয়, টাফ কথা, টাফ মানে গালিগালাজ হয় না, একজন একজনকে কাউন্টার আর্গুমেন্ট করে। অতএব আমরা কিন্তু ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট, ইউএসের সাথে আমরা চাচ্ছি মোটামুটি এঙ্গেজমেন্ট থাকতে। এই জন্য আপনি চিফ অ্যাডভাইজারের চিঠিটা আপনারা দেখেছেন, তো উনি বিরাট একটা চিঠি লিখেছেন, তাহলে এত বড় চিঠি লেখে না উনি, তুলা, তারপরে যে অন্য ফার্ম প্রোডাক্টস এগুলো বলছে, এগুলো প্রস্তুতি। ওদের বক্তব্য তো ভেরি পজিটিভ, ওদের বললো না, ওরা বলে যে তোমার এলএনজি লং টার্ম কন্ট্রাক্ট করো না কেন আমাদের সাথে, তারপর তোমার এলএনজি টার্মিনাল যদি হয় উইল টক, ওটাতে বেশিরভাগ প্রাইভেট সেক্টর লেড। ওরা তো আর ওই যে ট্রেজারি এসে যে ডিভিশন চিফ যারা 4-5 জন আসছে, ওরা একা একা আসে না, দে আর ভেরি ফর্মালি সে আপনার নেগোসিয়েট দেখলে বুঝতে পারতেন যে হঠাৎ করে আমি গিয়ে উপস্থিত হতাম, চা খেলাম, ওর চলে আসলাম, তা না, আগে থেকে সব রেডি থাকে। বিশেষ করে আইএফসি প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো, ইজ এ ভেরি ফর্মাল, ডক্টর ইউনুসকে ভালো করে চেনেন, বলে যে আমার দিক থেকে একদম তোমার ইসে। তারপর ওয়ার্ল্ড ব্যাংকের যে চিফ অফ অপারেশন অ্যানা বার্ডি, শি ইজ এ ভেরি সুইডিশ লেডি, সে তো সবাই পজিটিভ করে, বাংলাদেশের ব্যাপারে আমাদের কোনো ইসে নাই। তবে আমাদের অন্যরকম ব্যাপার স্যাপার চ্যালেঞ্জ আছে, সেটা তো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের ব্যাপার না, সেটা নিয়ে। তবে আমি একটা জিনিস বলেছি যে এটা জিজ্ঞেস করেছে যে তোমাদের যে ইলেকশন হবে ওরা এটা রিফর্মটা নিয়ে যাবে কিনা, বলছে ডেফিনেটলি, কারণ আমরা যে রিফর্মগুলি করেছি ওটা কিন্তু একটা ইউনিভার্সালি বেস্ট প্র্যাকটিস। কারণ আরেকজন গভর্নমেন্ট সেগুলো ফেলে টেলে দেয়, এটা তো কোনো প্রকল্প নেওয়ার মতো না। একজনের বাড়ির কাছ দিয়ে রেল লাইন গেছে, আপনারা জানেন তো, স্টেশন দিচ্ছে, একজন ছাড়া আর কেউ যায় না, ওরকম প্রকল্প আমরা নেবও না। অতএব এই জিনিসগুলো জনগণ দেখবে ভালো, যদি ওরা না ফলো করে, এটা পার্সু না করে, তা আপনাদের জনগণ আছে না, তারা থেকে ওদেরকে এখন তো আরও বেশি কনসিয়াস হতে হবে তাদের। সো এইটাই আমাদের, আমরা বলছি আমরা এটা কি এই যে ফুটপ্রিন্ট, রবীন্দ্রনাথের ভাষায় পদচিহ্ন রেখে যাব আমরা একটা, এই পদচিহ্ন যেন আমরা ফলো করে। থ্যাংক ইউ। এটা কয়েকদিনের পরে জানতে পারবেন তো, আমরা তো, ওরা বলছে উই আর ন্যারোয়িং ডাউন, কি মিন করে, যদি না হয়তো তো আমি এমনি চলে আসতাম, আর এমনি চলে আসার কোনো আপত্তি হতো না, আই হ্যাভ অ্যাচিভড এনাফ। অলরেডি তো আপনার $1 বিলিয়ন তো একেবারে এআরডিসি সই টই করে তো টাকা রেডি, ওটা ট্রান্সফার হবে, আরও তো এরকম কয়েক $1 বিলিয়ন। না না শোনেন, না না, আপনি যে প্রশ্নটা করলেন এটা অধ্যাদেশ এখন করা হয়েছে, যে আগে মাত্র এনবিআর এর চেয়ারম্যান বলতে একটা সচিব থাকবে, আর এখানে একটা সচিব থাকবে, আর যে কে সচিব আসবে সরকার কর্তৃক হয়। সরকার অনেক সময় বহু জায়গায় সচিব দেওয়া হয়েছে কন্ট্রাক্ট বেসিসে, আপনি জানেন, তবে সরকার না না এখানে উল্লেখ করা সরকার কর্তৃক ইসে হবে, এটা সরকারকে অথরিটি, সরকার কাউকে যদি বলতে পারে এক্সপার্টকে সচিব করা হয়েছে না। আমিও তো কোথায় গেলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে বাইরে থেকে নাকি, আমি কি সারা জীবন গভর্নর ওখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে ঢুকছি নাকি বাংলাদেশ ব্যাংকে? ঠিক আছে।